তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তো চাচার যেমনি বড় দেহটা ছিল, তত বড়ই মনটাও ছিল। তার কত ইচ্ছে ছিল জানিস, ঘর ভর্তি ছেলে মেয়ে থাকবে, ছুটোছুটি করবে, উঠোনে খেলবে, বেড়াবে, বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। কিন্তু পারলাম কই বল, পারলাম না। আমার আমার ভালোবাসার বোধহয় খামতি ছিল, তাই তো আমি মানুষটাকে ধরে রাখতে পারলাম না। তা না হলে যার বড় ভাই এত বড় বুদ্ধি, সে কিনা দুদিনের কালা জ্বরে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেল, তাকে বাঁচাতে পারলো না। তাই মনে হয় আমি আমি অপয়া, লক্ষ্মী। তার কোনো স্বাদই তো আমি রাখতে পারলাম না। তাই তো সারাক্ষণ শুধু সে যন্ত্রণাতেই জ্বলে পড়ে মরি। তোর কথা বল, মেয়েরা তো স্বামীকে একদিনের জন্য চোখের আড়াল করতে চায় না। তাহলে তুই কেন সুলতানকে চাকরির জন্য পাঠিয়ে দিতে উঠে পড়ে লাগলি বলতো? এর আগে যখন সুলতান ঢাকা যেত, তখন তো দেখতাম আড়ালে আবডালে চোখের পানি মুছতিস। উনি কাছে না থাকলে খারাপ তো লাগে। প্রথম তো অত বুঝতাম না, মনে হতো উনি চলে গেলে আর ফিরে আসবেন না, আমাকে ভুলে যাবেন। কি ছেলে মানুষই ছিলাম না। আর এখন এখন বুঝি আর সেই ভয় নেই না? স্বামীকে আঁচলের গিঁঠে বেঁধে ফেলেছিস? তা কেন, এখানে থাকলে উনি তো কুঁড়ে হয়ে যাবেন। কোনো কাজকর্ম নেই, হয় মাছ ধরা, না হয় তাস পেটানো। আর আব্বারও তো বয়স হয়েছে, কতই বা খাটবেন। জোয়ান ছেলে ঘরে বসে থাকতে তাকে ভালো দেখায়? বাবা, তুই তো একেবারে পাকা গিন্নি হয়ে গেছিস রে। হ্যাঁ, হয়েছে, আয় শুয়ে পড়। আচ্ছা গুল, বড় বউকে দেখে তোরও বড় কর্তার বউ হওয়ার খুব স্বাদ জাগে, তাই না রে? সুলতানের যদি সিলেটে খুব ভালো চাকরি হয়ে যায়, তুই কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? চাচি, আমার নজরে এত ছোট মনে করলেন? এটা আমার শ্বশুরের ভিটে, নামার অবধি এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। উনি তো পুরুষ মানুষ, রোজগার করে খাবার বয়স। উনি বাইরে থাকলে কোনো অসুবিধা হবে না। আর আমি বড় আপাকে হিংসা করি না গো চাচি, সবাই সবার নিজ নিজ নসিব নিয়ে আসে। উনি এখানে থাকলে
পুকুরের বাচ্চা হয়ে যাবে, তাই ঠেলে ঠেলে চাকরিতে পাঠাবো। তুই চাস তোর স্বামী একজন সক্ষম রোজগেরে মানুষ হোক, এতে তো গুনার কিছু নাই রে, এ তো খুবই ভালো কথা। আসলে হয়েছে কি, তোর চাচার তো কোনোদিন বাইরে যাবার দরকারই হয়নি। আলী বংশের এত জমি জমা ছিল, সারা জীবন তো ওই চাষাবাদ করতে করতেই কেটে গেল। আর এ বাড়ির সমস্ত ঝক্কি তো ও একলাই পোহাতো। আমি আব্বার কাছে শুনেছি চাচা নাকি কাজের মানুষ ছিল। আচ্ছা, তোর বর যে সিলেটে আছে, চিঠিপত্র কিছু দেয় নাকি রে? হ্যাঁ, প্রথম প্রথম তো খুব রাগ করেছিল, কিছুদিন চিঠিও দেয়নি, কিন্তু এখন মাঝে মধ্যে চিঠি দেয়। যা ঘরকুনে মানুষ, বোধহয় চাকরিটা টিকবে না, তুমি মিলিয়ে নিও। কেন রে, ফিরে আসবে লিখেছে নাকি? তা লিখিনি, কিন্তু হাবাকে তো বুঝি, ওখানে নাকি নানা সমস্যা, হোটেল নোংরা, নিচে রাখতে পারে না। ওমা, সে কি রে, ওকে তাহলে ওখানে না খেয়ে শুকিয়ে মরছে নাকি? আমি চিঠি লিখে দিয়েছি উনি তাড়াতাড়ি ফিরে আসবেন, জামাই সাহেবও আসবেন, কি সব যেন কথা আছে। দেখিস গুল, একবার ফিরে আসলে কিন্তু আর পাঠাতে পারবি না, ওই যে বউয়ের আঁচলের গিঠে আটকে থাকবে। চাচি তুমিও না, একটা চাকরি গেলে আরেকটা চাকরি আসবে। উনি কাগজ দেখে দেখে কত জায়গায় দরখাস্ত পাঠিয়েছেন। কি এত মন দিয়ে লেখাপড়া হচ্ছে শুনি? তোমার মাথা হচ্ছে, তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টাই করছি। তুমি চাও না আমি ভাইজানের মতো মস্ত বড় চাকরি করি, রোজগার করি, ভাবির সামনে আমাকে প্রমাণ করতে হবে আমি কত সফল, সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি ইচ্ছেটা করেন না। একবার ভাবুন তো, আব্বা এই বয়সে কত কষ্ট করে এই সংসারটাকে টানছে, আর আপনি শুয়ে বসে সময় কাটাচ্ছেন। সব কর্তব্য শুধু আমার, ভাইজান কি তার কর্তব্য পালন করেছেন? আপনি করবেন। ভাইজান ভাবি আপনাকে অপমান করেছেন, আপনি আপনার কাজ দিয়ে তাদের জবাব দিবেন। দেখবেন তারা তাদের ভুল ঠিক বুঝতে পারবে না। সেই জন্যই তো গোছা গোছা দরখাস্ত করছি। এই যে কাগজগুলো দেখছো না, অমৃতবাজার ডেকান ট্রিবিউন, এখানে কর্মখালির বিজ্ঞাপন দেয়, সব কটাতে দরখাস্ত করছি। দেখি দেখি কি হয়। হবে, দেখবেন আপনি ঠিক একটা ভালো চাকরি পাবেন। আমি চাকরি পেলে তো দূরে চলে যাব, তুমি তো সেটাই চাও। আমার উপর এত রাগ তোমার? আমি তো কালো, কুৎসিত, আমার প্রতি আপনার টান কি? কিন্তু আমি চাই আপনি অনেক বড় হন, আপনি একদিন এই কালো কুৎসিত মেয়েটাকে ভুলে গেলেও সে আপনাকে কখনোই ভুলবে না। আপনি তো আমার ইহকাল পরকাল, আপনি যতই দূরে যান আমার মনটা আপনার পায়েই বাঁধা থাকবে। তুই তো ভারী দুষ্টু মেয়ে রে, একদিকে মিষ্টি মিষ্টি কথা বলে বরের মন ভোলাচ্ছিস, আবার ঠিক বরকে জোর করে চাকরিতে পাঠাচ্ছিস। চাচি তুমি যে কি বলো না। পুরুষ মানুষকে এভাবেই হাতে রাখতে হয়, আবার কিছু কিছু কাজ মন ভুলিয়ে করিয়েও নিতে হয়।
কিন্তু দেহ মনের কামনা বাসনা যখন জেগে ওঠে তখন তো চাচি কি যে বলেন না, ঘুমন দেখি আপনার এভাবে শরীর খারাপ, ঘুমন। আমার আর কি, আমার তো রাত জেগে জেগেই কাটে রে। এই শরীরের আর কি মূল্য আছে বল? হোক না, ক্ষতি হলেই বা কার কি বল। নে তুই ঘুমিয়ে পড়, তোর তো আবার ভোরে ভোরে উঠতে হবে। চাচি, আমি যে কথাগুলো বললাম কাউকে বলবেন না কিন্তু, আমার মাথার কিরা রইল। বলবো না, ঘুমা ঘুমা। কতদিন পর শান্তি করে পান্তাটা খেলাম। কেন রে, সিওরতে কি পান্তা পাওয়া যায় না? পান্তা কি বলছো আম্মা? ওখানে তুমি ভাত মুখে দিতে পারবে না। হোটেলে ভাত তো যা নোংরা, নোংরা কালো চাল, আর চারিদিকে মাছি ভনভন করছে। সব দেখলে তুমি গলাতে ভাত নামবে না। সে কি রে? চারিদিকে এত নোংরা, না আমি তো আধা বেলা না খেয়ে কাটিয়ে দিতাম। আচ্ছা আমি বলো, ওসব খাওয়ার থেকে তো না খেয়ে থাকাই ভালো। এই জন্যই তো না খেয়ে খেয়ে এরকম রোগা হয়ে গেছিস। তবুও তো তোমার চোখে পড়লো, অন্য কারোর তো সেদিকে কোনো খেয়ালই নেই। এবার গোড়ের কঙ্কালের মতো চেহারা হলে তারপর যদি কারোর নজরে আসে। কি যা তা বলছিস তুই? ঠিকই বলছি আম্মা, আমি এখানে থাকি সেটা কেউ চায় না, আমাকে কেউ সহ্যই করতে পারে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে কোথাও যেতে হবে না, বাড়িতে খুদ করে যা জুটবে তাই দিয়ে চলে যাবে। ওখানে যে যদি ভালো মন্দ কোনো কিছু হয়ে যায়, না না না। আমি বিদেশে পৌঁছে মরি, এটাই সবাই চাই। দেখো আমি আবার সিরিয়ারটা চলে যাব। আমি সবকিছু জেনে শুনে তোকে যেতে দেই কি করে? বৌমা, তুমি একটু কিছু বলো না। আমি তো চিঠিতে ওনাকে ফিরে আসতে বললাম, অত কষ্ট করে ওখানে কাজ করবার দরকার কি? অসুবিধা হলে চাকরি করার দরকার নেই। আমি তো আর কাউকে কসম দিয়ে বলিনি যে ও চাকরিটাই করতে হবে। চিঠি। সুলতান ভাই, চিঠি আছে। কি ব্যাপার, রেজিস্ট্রি চিঠি? চাকরির চিঠি মনে হচ্ছে। মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। তুমি একবার সময় করে এসো খন। আচ্ছা আসি। কিসের চিঠি? আবার আবার চাকরি, বিদেশি কোম্পানি জনসন এবং রবিনসন থেকে পাঠিয়েছে। ওরা আর্মি, পুলিশ এদের জন্য বার্লি ওটস এগুলো সাপ্লাই করে। ওদের ওখানে কেরানির চাকরি। চাকরি বিলিতি কোম্পানিতে? জি আব্বা, মাইনে প্রথমে 34 টাকা, পরে আরো বাড়াবে। ভাইজানের থেকে অবশ্য কম, তবে না, মাইনে তো একেবারে কম না। কিন্তু থাকবি কোথায়? সুলেমানের ওখানে? কখনো না, অন্য কোথাও। নিজেকে ব্যবস্থা করতে হবে। ওরা কটা দেবে না আগে থেকে বলেছিল। আর তাছাড়া ভাইজানকে তো প্রথম প্রথম কষ্ট করতে হয়েছে, তাই না আম্মা? তাহলে ওই যে নোংরা খাবার। ঢাকা বড় শহর ঠিক আছে, কিন্তু ওখানে তো না আব্বা, ঢাকায় মনে হয় না কোনো অসুবিধা হবে। তবে বিলেতি কোম্পানি তো, ওদের নিয়মকানুন খুব কড়া। শুনেছি ওদের আচার ব্যবহার নাকি খুব খারাপ। অপছন্দ হলে নাকি থানায় দিয়ে দেয়। জানি না, তবে ভাইজানের চাকরিতে বিপদ নেই। একটা দেশি কোম্পানি বের করতে পারলি না? করলে বড় চাকরি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে নিয়ে এসেছি আম্মা, বিলিতি খাবার, কেক। কেক? সেটা আবার কি? আগে খেয়ে দেখুন না। আরে কেক নিয়ে আসছো পূর্ণিয়া, আম্মা খেয়ে দেখো, খুব স্বাদ। তুমি এবার আসতে এত দেরি করলে আমি তো ভেবেই মরি। আব্বা, আপনার সঙ্গে আমার কিছু আলোচনা ছিল। ঠিক আছে, তুমি এসেছো, যাও হাত মুখ ধুয়ে নাস্তা পানি করো, তারপর কথা শোনা যাবে।
সুলতান, তুমি একটু আমার কবরেজ ঘরে আসো। জি আপা। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এসো। জি। দেখো সুলতান, আমার দাদা ছিলেন একজন গোবেচারা মানুষ। মোটা ভাত, মোটা কাপড়ে একজন সুখী পুরুষ। তবে সুর করে পুঁথি করতে পারতেন, গান গাইতেন গলা ছেড়ে, ভাটিয়ালি মুর্শিদি এর বেশি কিছু জানতেন না আর ভাবতেন না। জি আমি জানি, আপনি আগেও বলেছেন। আর আমার দাদা ছিলেন একজন দুরন্ত লাঠিয়ালি। বেঁচে থাকলে হয়তো লাঠির জোরেই জমিদারি পত্তন করতে পারতেন, কিন্তু ওই যে লাঠির ধর্ম, সেই ধর্ম রাখতে গিয়ে সেই যে গেলেন আর ফিরলেন না। জি আমি সবই জানি, কিন্তু এই কথাগুলো আমাকে কেন বলছেন? আমি জানি তুমি জানো। হ্যাঁ, তবুও তোমাকে আর একবার স্মরণ করিয়ে দিতে চাইছি আমাদের পরিবারের ইতিহাস। আমার বাবা, আমার দাদা দুজনেই ছিলেন একেবারে ভিন্ন প্রকৃতির মানুষ। তাদের সন্তান, তাদের নাতি হিসেবে আমিও একেবারে আলাদা। চাষার সন্তান, লাঠিয়ালের নাতি, সে কিনা বুদ্ধি। আমার উৎসাহ, আমার অদম্য ইচ্ছাই আমাকে এখানে নিয়ে এসেছে। সোমনাথ আমাকে সাহায্য করেছে, কারোর সঙ্গে রেষারেষি করিনি, শুধু নিজের লক্ষ্যে অবিচল থেকেছি। আপনি এই কথাগুলো যখন বলছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি বুঝতে পারছি না। তোমার দাদা, তার বাবা কেউ লেখাপড়া জানতেন না। বলতে পারো যে এই বাড়িতে শিক্ষার কোনো চলই ছিল না। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছায় লেখাপড়া শিখেছ, আমি উৎসাহ দিয়েছি মাত্র। মানে আপনি কি চান আমি আরো? আমি কিছুই চাই না বাবা। আমি শুধু চাইছি যে এই যে তোমার চাকরি করার উদগ্র বাসনা, একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঝাঁপিয়ে পড়া, আরো বেশি মাইনে, এগুলো তোমার বড় ভাইকে টেক্কা দেওয়ার জন্য নয় তো? কথায় কথায় তুমি যেভাবে সুলেমানের প্রভাব প্রতিপত্তির সঙ্গে তুলনা করছিলে, তাতে আমার কিন্তু সেরকমই শঙ্কা হয়। ভাইজানের কথা আসছে নেহাত কথার প্রসঙ্গে। ভাইজান বড় চাকুরে, বড় মাইনে, তাই একটু তুলনা চলে এসছে, এর থেকে বেশি কিছু নয়। তাকে টেক্কা দেওয়ার জন্য আমি চাকরি করছি না, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্যই তো চাকরিটা খুঁজতে হবে, তাই না আব্বু? আমি চাই না গ্রামে বসে মাছ ধরে কিংবা তাস খেলে আমার সময়গুলো কাটাতে। আর চাষবাস যে আমার দ্বারা হবে না সেটা আমি খুব ভালো করেই জানি। আর লেখাপড়া তো শিখেছি চাকরি করবো বলেই। না, চাকরি করতে আমি তোমাকে বারণ করছি না, তবে বড় ভাইয়ের সঙ্গে কোনো প্রতিযোগিতা না গেলে আমি খুশি হব। মনে রাখো, সুলেমানি তোমাকে আইএ পাশ করিয়েছে, বিয়ে পড়ার আংশিক খরচ জুগিয়েছে। আমি জানি, সেদিনের কথা আমি এখনো বলিনি। হ্যাঁ, সুলেমান বলতো যে গ্রাজুয়েট হতে পারলে তুমি আরো ভালো চাকরি পেতে পারো, কিন্তু লেখাপড়াটা শেষ না করে তুমি কেন চাকরির জন্য এত উদ্গ্রীব হয়ে গেলে বুঝতে পারলাম না। বিয়েটাও শেষ করলে না। হ্যাঁ, ঘরে বসে না থেকে চাকরি করছো সেটা ভালো কথা, কিন্তু বড় ভাইয়ের আশা পূরণ করার জন্য গ্রাজুয়েট। আশা আমাকে নিয়ে? না, শুধু আমার কথা বলছি কেন? ভাইজান আমাদের কাউকে নিয়েই ভাবেন না। আমাদের কারোর ব্যাপারেই তার কোনো আশা নেই। বউ ছাড়া সে আর কোনো ব্যাপারে ভাবে না। তার শেকড় ছিঁড়ে গেছে। আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারলে সে খুশি হবে। আমরা তার কাছে সাংসারিক বালাই ছাড়া কিছু নই। শুনে খুশি হবে। ভাইজান তার মেয়েকে মেমদের স্কুলে ভর্তি করাচ্ছে। বলেছি আপনাকে, মতামত দিয়েছে। তা তুমি কি করে জানলে? তুমি তখন এখানে। হ্যাঁ, বৌমা অবশ্য বলতো যে
গ্রামের পাঠশালায় পড়াবে না, শহরের স্কুলে পড়াবে। কিন্তু একেবারে মেমদের স্কুলে আমাকে বলেনি, ওখানে থাকার সময় একবার আলোচনা হয়েছিল, সেই প্রসঙ্গে ফুলবি একবার আমাকে বলেছিল। ব্যাপার কি সুলেমান সাহেব, বাড়িতে বিবি নাই বলে কি বাড়িটাকে মেজবাড়ি বানিয়ে ফেললেন? ঘোর সন্ধ্যাবেলায় তো বাড়িতে কেউ নেই, যখন যার ইচ্ছে ঢুকছে বেরোচ্ছে। সন্ধ্যাবেলাও আলো জ্বলে না আপনার বাড়িতে? কি আর বলবো বলুন, আমার ডিউটি তো আপনি জানেনই। আপনাদের মতো 10টা 5টা অফিস আমার না। কাল একটা ছিনতাই কেসে অনেক দৌড়দৌড়ি করতে হলো, তাই বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। কেন, আপনার ভাই ভগ্নিপতি ওরা ছিল কোথায়? দেখুন, এখন ঢাকার যে সিচুয়েশন, তাতে ওদের কিন্তু রাতের বেলা বাইরে থাকা ঠিক নয়। ফুলমিয়ার অফিসে বেশ চাপ, সে এখন ফারজানা বেগমের সহায়ক। ফারজানা বেগমও ব্যস্ত, তাই ফুলমিয়াও ব্যস্ত। আর সুলতান মনে হয় কিছু কিনতে বেরিয়েছিল। কেন, আপনি কি কাল এসেছিলেন? হ্যাঁ, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম, এসে দেখি বাসা বন্ধ। কাউকে যে বলে যাব সে উপায়ও নেই, তাই আবার আজকে এলাম। ভালোই হলো, এই সুযোগে দুজন মিলে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ও ফুলমিয়া, তোমার চা হলো? বাহ, চায়ের সাথে নিমকি ভাজা জমবে ভালো। আপনার এই ফুলমিয়া ছেলেটা কিন্তু বেশ কাজের, কিন্তু আপনার ভাই এই যে পুলিশি ঝামেলার পরও সে কি একটু শুধরেছে বলুন? ওই আর কি। আচ্ছা, কেন যেন এসেছিলেন বললেন না তো? ও, কাল আমার বোন এসেছিলেন, অক্সিলিয়াম কনভেন্ট অফ ঢাকার অঙ্কের মাস্টার নেই। কথা হয়েছে, নেবে আমার মেয়েকে? শুধু কথা বলছেন কেন মশাই, একেবারে ভর্তির ফর্ম পর্যন্ত দিয়ে গেছে। আমি বলছিলাম না আপনাকে, আমার বোন বেশ ক্ষমতাশালী। এখন একটা ভালো দিন দেখে মেয়েকে ভর্তি করে আসো। এই যা, ভালো কথা পারতে না পারতেই ভালো খাবার। ও দাদা, বলছিলাম মানে আমার বোনের কথা শুনে সিস্টার রাজি হয়ে গেল। ইনফ্যাক্ট একজন অশিক্ষিত মা, দারোগা বাপের মেয়ে কনভেন্টে আসবে, এই ব্যাপারটা না সিস্টারদের কাছে বেশ থ্রিলিং। ভাইজান, আপনি আপনার মেয়েকে কনভেন্টে পড়াবেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আপনি তো আমার মেয়েকে দেখেছেন, নিজের মেয়ে বলে বলছি না। ও যে কি সুন্দর ক্যারল গায়, কি বলবো আপনাকে, একেবারে নিখুঁত সাহেবী উচ্চারণে মশাই। আড়াল থেকে শুনলে মনে হয় যেন কোনো মেম সাহেব গাচ্ছে। ক্যারল কি কি ধরনের গান? আরে এটা জানো না? ক্যারল হচ্ছে গির্জায় গাওয়া গান, যিশু বাবার গান, এক ধরনের প্রার্থনা সঙ্গীত। সে কি, আপনার মেয়ে কেরিস্তানি গান গায়? আপনি মানা করেন না? সেটা আবার 5 জনের সামনে বলছেন? কেন হে, এটা কোনো অপরাধ নাকি? মিশনারি স্কুলে পড়তে গেলে তো প্রেয়ার করতেই হবে। সে না হয় বুঝলাম, কিন্তু কেরিস্তানি গান করলে আপনাদের সমাজপতিরা কিছু বলে না? আপনাদের জাত যায় না? রাবিশ, কি যাতা বলছো? এটা ইংরেজ আমল, জসমিন দেশে জদাচার। এই দেশে ইংরেজি শিক্ষা, ইংরেজি গান, ইংরেজি পাতলুনের কদর দিন দিন বাড়বে বই কমবে না। ফারজানা বেগমের বিয়ে হলে কি হবে? এখনো তোমার আউটলুকটাই খুললো না। যাও। আধুনিক হবে ছোকরা, নইলে তলিয়ে যাবে। পারলে তোমার ছেলেকেও কনভেন্টে পড়িও, অন্তত বড় হলে রাইটার্স বিল্ডিং এর কেরানের চাকরিটা পাবে। আপনাকে কিছু বলেনি ভাইজান? আমি উত্তেজনার বসে কোনো সিদ্ধান্ত নিই না আব্বা। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। কিছু মনে করবেন না, এখানে থাকলে আমার ছেলে সঠিক চিকিৎসা হবে না। আপনি জানি আপনি ওষুধ দিচ্ছেন, কিন্তু ঢাকা শহরের আধুনিক চিকিৎসার সুযোগটা তো নিতে হবে। ঢাকার আর্মি হাসপাতালে এ ধরনের চিকিৎসা হার হামেশাই হচ্ছে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি,
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।